আমাদের আজকের নিবেদন গোয়েন্দা গল্প পেসমেকার। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। আরও নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। শুরু করছি আজকের গল্প পেসমেকার। শহরের ধুলোবালি আর নিয়ন আলোর নিচে কত শত রহস্য চাপা পড়ে থাকে, তার হিসেব রাখা কঠিন। বাংলাদেশের এমনি এক শহর হচ্ছে কক্সবাজার। এই শহরের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী এবং দানবীর হিসেবে পরিচিত রঞ্জিত চৌধুরী। এই রঞ্জিত চৌধুরীকে যখন তার নিজের ড্রয়িং রুমে মৃত অবস্থায় পাওয়া গেল, তখন পুরো শহর যেন স্তব্ধ হয়ে গেল। ঘরটি ভেতর থেকে একদম বন্ধ, কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, অথচ মানুষটা মৃত। তরুণ গোয়েন্দা কর্মকর্তা দীপঙ্কর চৌধুরী দীপ। কিছুদিন হলো তিনি নিজের শহরে বদলি হয়ে এসেছেন। ইতোমধ্যে বেশ কটি চাঞ্চল্যকর রহস্যজনক মামলার জট খুলে পুলিশ ডিপার্টমেন্টে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। রঞ্জিত চৌধুরীর হত্যাকাণ্ডের পর এসপি সাহেব সরাসরি দীপকে ডেকে পাঠালেন। দীপ, যার চোখের দৃষ্টি শকুনের মতো তীক্ষ্ণ আর বুদ্ধি তলোয়ারের মতো ধারালো। দীপ, এই কেসটা তোমার জন্য চ্যালেঞ্জ। রঞ্জিত চৌধুরীর মতো মানুষের মৃত্যু মানে উপর মহলের চাপ। আমাকে রেজাল্ট দাও। এসপি সাহেবের গলার স্বরে স্পষ্ট উদ্বেগ। দীপ শুধু মাথা নাড়ল। তার মাথায় তখন ঘুরছে অন্য এক চিন্তা। খুনটা যতই সাধারণ মনে হচ্ছে, আসলে কি তাই? দীপ তার টিম, তরুণ অফিসার সজীব আর ফরেন্সিক এক্সপার্ট নীলাকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছালো। রঞ্জিত চৌধুরী সোফায় বসে আছেন। মাথাটা একদিকে হেলে রয়েছে, মনে হচ্ছে যেন তিনি ঘুমাচ্ছেন। স্যার, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, বিস্ফোরক হতে পারে, সজীব বলল। নীলা তার কিট ব্যাগ খুলতে খুলতে বলল, প্রাথমিকভাবে বিষ মনে হচ্ছে না, হার্ট অ্যাটাক হতে পারে। তবে ড্রয়িং রুমের মাঝখানের ওই দামি ফুলদানিটা মেঝেতে পড়ে ভেঙেছে কেন? হার্ট অ্যাটাক হলে মানুষ সোফাতে এলিয়ে পড়ার কথা, ফুলদানি সরাতে যাওয়ার কথা নয়। দীপ সারা ঘর খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। রঞ্জিত চৌধুরী কোনো সন্তান নেই, বিশাল সম্পত্তি, টেক্সটাইল মিল আর রিয়েল এস্টেটের ব্যবসা সামলানোর মতো কেউ নেই। স্ত্রী গত হয়েছেন বছর 5 আগে। সজীব, ওনার আত্মীয় স্বজনের লিস্ট বের করো। এই বিশাল সম্পত্তির উত্তরাধিকারী কে? দীপের নির্দেশে সজীব কাজে লেগে গেল। তদন্তের দ্বিতীয় দিনে দীপ জানতে পারল রঞ্জিত চৌধুরীর কোনো ভাই বোন নেই। তবে এক দুঃসম্পর্কের চাচাতো ভাই ছিল, সৌরভ। সৌরভ প্রায় 15 বছর আগে নিরুদ্দেশ হয়ে গেছে। পারিবারিক কলহের জেরে সে বাড়ি ছেড়েছিল এবং তারপর থেকে তার কোনো হদিস নেই। স্যার, একটা অদ্ভুত ব্যাপার। সজীব একটা ফাইল নিয়ে ঘরে ঢুকল। রঞ্জিত চৌধুরী মারা যাওয়ার ঠিক 3 দিন আগে ওনার উইলে বড় ধরনের পরিবর্তন এনেছিলেন। তিনি তার সমস্ত সম্পত্তি একটি চ্যারিটেবল ট্রাস্টকে দিয়ে দিচ্ছিলেন, কিন্তু সেই উইল সই করার কথা ছিল আজ বিকেলে। দীপ জানালার দিকে তাকিয়ে সিগারেট ধরালো। তার মানে উইল সই হওয়ার আগেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে, যাতে আইনি উত্তরাধিকারীরা সম্পত্তির দাবি করতে পারে। কিন্তু উত্তরাধিকারীর তো কেউ নেই সৌরভ ছাড়া, আর সৌরভ তো অনেক আগে থেকেই নিখোঁজ। দীপ দিনরাত এক করে দিল। সে বুঝতে পারছিল খুনটা সরাসরি হয়নি। রঞ্জিত চৌধুরীর হার্টে একটা পেসমেকার বসানো ছিল। দীপ ফরেন্সিক রিপোর্ট পুনরায় পরীক্ষা করার নির্দেশ দিল। নীলা, পেসমেকারটা চেক করো। আজকের যুগে হ্যাকিং শুধু কম্পিউটারে সীমাবদ্ধ থাকে না। দীপের কথায় চমকে উঠল নীলা। রিপোর্ট আসার পরে দেখা গেল দীপের আশঙ্কাটাই সত্যি। পেসমেকারটি একটি বিশেষ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে অকেজো করে দেওয়া হয়েছিল, যার ফলে রঞ্জিত চৌধুরীর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এটা একটা পারফেক্ট মার্ডার। খুনি ঘরে না ঢুকেও খুনটা করেছে। তদন্ত আরও গভীরে নিতেই
বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। শহরের এক নতুন আইটি ফার্মের মালিক মিস্টার একে গত কয়েক মাস ধরে রঞ্জিত চৌধুরীর উপর নজর রাখছিলেন। তদন্ত আরও গভীরে নিয়ে যেতেই বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। শহরের এক নতুন আইটি ফার্মের মালিক মিস্টার একে গত কয়েক মাস ধরে রঞ্জিত চৌধুরীর উপর নজর রাখছিলেন। দীপ সেই অফিসে হানা দিল, কিন্তু মিস্টার একেকে পাওয়া গেল না। তবে সেখানে পাওয়া গেল একটি পুরনো ছবি। ছবিতে কিশোর রঞ্জিতের পাশে দাঁড়িয়ে আছে এক যুবক। দীপের চোখের মনি সংকুচিত হলো। এই যুবক আর কেউ নয়, দীপের নিজেরই মামাতো ভাই সৌরভ। দীপের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার উপক্রম হলো। সৌরভদা, যে 15 বছর আগে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, ছোটবেলায় যার হাত ধরে দীপ মেলায় ঘুরতে যেত, সেই মানুষটাই কি তাহলে এই খুনি? সৌরভ নিখোঁজ হওয়ার পর সবাই ভেবেছিল সে মারা গিয়েছে, কিন্তু সে আসলে নাম বদলে বিদেশে আইটি ইঞ্জিনিয়ারিং পড়ে ফিরে এসেছিল। সে জানত রঞ্জিত চৌধুরীর অগাধ সম্পত্তির কথা। সৌরভ নাম নিয়ে সে ফিরে আসেনি, সে ফিরে এসেছে এক অদৃশ্য ছায়া হয়ে। রঞ্জিত চৌধুরীর আত্মীয় হিসেবে সে তার সমস্ত সম্পত্তির দখল নিতে চেয়েছিল আইনি মারপ্যাঁচে। দীপের মনে পড়ে গেল, সৌরভদা ছোটবেলা থেকেই ইলেকট্রনিক্স নিয়ে মেতে থাকত। পেসমেকার হ্যাক করা তার জন্য কঠিন কিছু নয়। স্যার, আমরা মিস্টার একের লোকেশন ট্র্যাক করেছি। সে শহর ছাড়ার চেষ্টা করছে। সুজীবের কণ্ঠে উত্তেজনা। শহরের উপকণ্ঠে এক পরিত্যক্ত গুদামে সৌরভকে ঘিরে ফেলল পুলিশ। দীপ সামনে এগিয়ে গেল। অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছায়াটি হাসল। চিনতে পেরেছিস তাহলে দীপ? সৌরভের গলায় সেই পুরনো চেনা টান, কিন্তু তাতে এখন মিশে আছে বিষ। এটা কেন করলেন সৌরভদা? রঞ্জিত জ্যাঠামশাই তো আপনার কোনো ক্ষতি করেনি। দীপ নিজেকে শান্ত রাখার চেষ্টা করল। ক্ষতি করেনি? আমার বাবাকে যখন ব্যবসা ঋণে ডুবে মরতে হলো, তখন এই রঞ্জিত চৌধুরী ফিরেও তাকায়নি, বরং সে আমার বাবার সব সম্পত্তি হাত করে নিয়েছে। এই সম্পত্তির অংশ তো আমাদেরও প্রাপ্য ছিল। আমি শুধু আমার অধিকার বুঝে নিয়েছি। অধিকার এভাবে পাওয়া যায় না সৌরভদা। আপনি একজন খুনি। আপনি ভেবেছিলেন নিখোঁজ থাকার সুযোগে আপনি আড়ালে থেকে কলকাঠি নাড়বেন, কিন্তু অপরাধীরা সবসময় কোনো না কোনো চিহ্ন রেখে যায়। সৌরভ পকেট থেকে একটি রিমোট বের করলো। এটা টিপলে এই পুরো গুদাম উড়ে যাবে। আমাকে যেতে দে দীপ। দীপ এক মুহূর্তের জন্য দ্বিধা করলো না। সে জানত সৌরভদা এটা করবে না, কারণ সে বাঁচতে চায়, সম্পত্তি ভোগ করতে চায়। দীপ ক্ষিপ্র গতিতে এগিয়ে গিয়ে সৌরভের কবজি চেপে ধরল। ধস্তাধস্তির এক পর্যায়ে সুজীব আর বাকি পুলিশ সদস্যরা সৌরভকে কাবু করে ফেলল। সৌরভকে গ্রেফতার করা হলো। রঞ্জিত চৌধুরীর সম্পত্তি ট্রাস্টের হাতেই গেল, কারণ তার খসড়া উইলটি আদালত গ্রহণ করেছে। সারা রাত কাজ করার পর দীপ যখন বারান্দায় এসে দাঁড়ালো, তখন সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে। তার মনে এক অদ্ভুত শূন্যতা। নিজেরই মামাতো ভাইয়ের হাতে হাতকড়া পরাতে হয়েছে তাকে, কিন্তু একজন গোয়েন্দা হিসেবে তার কাছে কর্তব্যের চেয়ে বড় আর কিছু নেই। এসপি সাহেব ফোন করলেন। অভিনন্দন দীপ, তুমি আবারও প্রমাণ করলে যে সত্যকে কেউ ধামাচাপা দিয়ে রাখতে পারে না। দীপ মৃদু হাসল। এই হাসিটা বিজয়ের নয়, বরং এক বিষণ্ণ সত্যকে মেনে নেওয়ার। অপরাধী যেই হোক, আইনের হাত থেকে তার নিস্তার নেই। দীপের জীবনে এটাই এখন ধ্রুব সত্য।